হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজারন। তো আজকে আমরা সার্কুলার মোশনের থার্ড চ্যাপ্টারে চলে এসেছি, থার্ড পার্টে চলে এসেছি। আমরা প্রথম পার্টে যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন রকম সার্কুলার মোশনের ক্ষেত্রে কাকে বলে, কি হয়, কেমন ভাবে এটা কাজ করে। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি 4 রকমের অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন গুলো কিভাবে সৃষ্টি হয়, তাদের কাজ কি। আর আজকে আমরা দেখব বিভিন্ন রকমের বল এবং সেই বল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স। সংজ্ঞা কি? কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তখন গতিপথকে বৃত্তাকার বজায় রাখার জন্য যে বল কাজ করে। ভাবো তো, কোনো একটা খেলোয়াড়, এই যে খেলোয়াড় এখানে, সাপোজ ধরো এই খেলোয়াড় এখানে এটাকে ঘোরাচ্ছে, ওকে, বৃত্তাকার পথে এদিক বরাবর ঘোরাচ্ছে। যদি ঘোরানো অবস্থায় যদি এখানে যদি দড়িটাকে সে ছেড়ে দেয়, তাহলে কি হবে? পার্টিকেলটা কিন্তু স্ট্রেট সোজা বেরিয়ে চলে যাবে। যদি এখানে ছেড়ে দেয় তাহলে এদিকে স্ট্রেট সোজা বেরিয়ে চলে যাবে। আমরা জানি সার্কুলার মোশনের আগে আলোচনা থেকে আমরা খুব ভালোভাবে জানি যে যখন এটা ঘোরে তখন সেই কোনো মুহূর্তে যদি আমরা দড়ি ছেড়ে দিই তাহলে কিন্তু স্পর্শক বরাবর ভি গতিবেগ নিয়ে কিন্তু বেরিয়ে চলে যাবে। তাহলে এই ভি গতিবেগ নিয়ে বেরিয়ে যে চলে যাওয়ার গল্পটাকে পাল্টে দিচ্ছে কে? সেন্টারের এই দড়িটার আকর্ষণ বল। এদিকে আকর্ষণ বলটাই কিন্তু ওকে আবার সার্কুলার মোশনে ঘোরাচ্ছে। তাহলে যে বল কোনো একটা গতিকে বৃত্তাকার রাখছে তাকে বলা হচ্ছে কেন্দ্রাভিমুখী বল। এই ফোর্সটা থাকার জন্যই কিন্তু এই রাস্তাটা বৃত্তাকার। রাইট? বোঝা গেল আশা করি। আচ্ছা, এবার এর সমীকরণ সম্বন্ধে আসি। এর সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেন্ট্রিপিটাল যে ফোর্স, সেই সেন্ট্রিপিটাল ফোর্স ডিপেন্ড করে যে অপকেন্দ্র বলটা আছে তাকে ব্যালেন্স করছে। অপকেন্দ্র বল কত কাজ করছে? এম ভি স্কোয়ার বাই আর। আর কেন্দ্রের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে, ধরে নাও এখানে সুতোর টান, দড়ির টান। সকল সময় যেখানে দড়িই হবে তার কোনো মানে নেই। বৃত্তাকার কক্ষপথে ঘোরা একটা পৃথিবীর কথা যদি ভাবি, এই পৃথিবী যখন ঘুরছে এরও অপকেন্দ্র বল কাজ করছে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রের দিকে কাজ করছে হচ্ছে গিয়ে মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ বলের সমীকরণ এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এইদিকে যে মাধ্যাকর্ষণ বলটা কাজ করছে, সে মাধ্যাকর্ষণ বল আর এই অপকেন্দ্র বল দুজনে সমান হওয়ার জন্যই কিন্তু এই গ্রহ বা এই পৃথিবী একটা বৃত্তাকার কক্ষপথে ঘোরে। বোঝা গেল? আচ্ছা, এই সমীকরণ তাহলে কি হবে? যতটা অপকেন্দ্র বল আমরা পাচ্ছি ঠিক তারই সমান হবে। ঠিক কি ঠিক না? তাহলে সুতোর টানের ক্ষেত্রে যদি বলি তাহলে টান বল ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এম ভি স্কোয়ার বাই আর, ডাইরেক্ট লিখতে পারবো। যদি সুতো না হয়, যদি সুতো না হয়, যদি এমন হয় যে আমাদের সুতো নাই, পৃথিবী চারিপাশে ঘুরছে, পৃথিবী ঘুরছে ভি গতিবেগে, অপকেন্দ্র বল কাজ করছে এম ভি স্কোয়ার বাই আর। যেটা হচ্ছে সূর্য, সূর্য নিজের কেন্দ্রের দিকে টানছে যে বল দিয়ে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু এখন সমান হচ্ছে গিয়ে এম ভি স্কোয়ার বাই আর এর সাথে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু এখন সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এর সাথে। ওকে, তো গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কত হবে? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ক্যাপিটাল এম হচ্ছে কি সূর্যের ভর, স্মল এম হচ্ছে কি চাঁদের ভর বা পৃথিবীর ভর। চাঁদ নয়, পৃথিবীর ভর, যে গ্রহটা আছে তার ভর। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন্দ্রাভিমুখী যে বল সেটা গল্প থেকে গল্পতে কিন্তু পাল্টে যাবে। এখানে যে রাজামশাই,
কেন্দ্রাভিমুখী যে বলটাকে যদি রাজামশাই বলি, তাহলে সিংহাসনের নাম হচ্ছে কেন্দ্রাভিমুখী বল। রাজা কিন্তু এক একটা গল্পে এক একজন এসে হাজির হবে। পরমাণুর কথা ভাবো, নিউক্লিয়াস যে পজিটিভ চার্জ আছে তার চারিপাশে ঘুরছে ইলেকট্রন, ইলেকট্রন গতিবেগ নিয়ে ঘুরছে। এখানে বোরের সূত্র অনুযায়ী আমরা জানি যে পজিটিভ চার্জ এখানে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। পজিটিভ চার্জকে, পজিটিভ চার্জ হচ্ছে নিউক্লিয়াসের পজিটিভ চার্জটা। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমরা একটা অঙ্ক ফার্স্টে করব। 0.5 কেজি ভরের একটি বস্তু 1 মিটার লম্বা একটা সুতোর এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে 4 মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে ঘোরানো হচ্ছে। সুতোর টান কত? তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা সার্কুলার রাস্তা আছে, বৃত্তাকার পথ আছে। এই বৃত্তাকার পথের এখানে একটা বস্তু আছে, বস্তুটার ভর হচ্ছে 0.5 কেজি। 0.5 কেজি। অপকেন্দ্র বলের মান হচ্ছে কত? mv²/r। আর হচ্ছে কি এই রেডিয়াসটা। তাহলে সেন্টারের দিকে যে টান বলটি, সেই টান বলটা এখানে ভেলোসিটি আছে, টান বলটা সমান হবে mv²/r এর সাথে। ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড গতিপথে। তাহলে টান বলের মান কত হলো? টান বলের মান হচ্ছে কি mv²/r। এম কত? এম হচ্ছে কি এখানে 0.5। ভি কত? ভি হচ্ছে 4² আর আর হচ্ছে গিয়ে আর 1 মিটার। তাহলে সমীকরণ অনুযায়ী কি পেলাম? 0.5 ইন্টু 16। 0.5 মানে কত? 0.5 মানে হাফ। হাফ যদি হয় তাহলে 16 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 8। তাহলে 8 নিউটন। ওকে, এই যে 8 নিউটন হচ্ছে অ্যান্সার। চলো নেক্সটে যাই। অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল নাম শুনেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রের বাইরের দিকে প্রযুক্ত হওয়া একটা বল, তাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল। তো বলটার নেচার কেমন? সংজ্ঞা কি? অজড়তীয় নির্দেশতন্ত্র, অজড়তীয় নির্দেশতন্ত্র বা নন ইনার্সিয়াল ফ্রেমে আবর্তনশীল কোনো বস্তুর উপর কেন্দ্রাভিমুখী বলের সমান মানসম্পন্ন কিন্তু কেন্দ্র থেকে বাইরের দিকে যে ক্রিয়ারত অঘটনশীল ছদ্ম সিউডো ফোর্স কাজ করে বা অনুভূত হয় তাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল। এই জিনিসটাকে এইভাবে ভাবো যে ধরো একটা রাস্তাতে, এটা গ্রহ দিয়ে ভাবলে বেশি ভালো বুঝতে পারবে, যে এটা সূর্য। সূর্যর এখানে বসে আছে হচ্ছে কি পৃথিবী। তাহলে পৃথিবীকে সূর্য গ্র্যাভিটেশনাল ফোর্সের ভিতর দিকে টানছে। ওকে, এতটা তো বোঝা গেছে আগের লেকচার থেকে যে হ্যাঁ কেন্দ্রাভিমুখী একটা বল আছে, তার মান হচ্ছে gmm/r²। ওকে, ঠিক আছে, খুব ব্যাপার ভালো। যদি শুধুমাত্র কেন্দ্রাভিমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স যদি কাজ করে থাকে, তাহলে তো হওয়া উচিত ছিল এটাই যে কক্ষপথ ছোট হয়ে গিয়ে এখানে পড়ে যাওয়া উচিত ছিল। ঠিক কি ঠিক না? কি বলতে চাইলাম বোঝা গেল? অর্থাৎ গ্রহ হোক, চাঁদ হোক, যারই কথা আমরা আলোচনা করছি, সে কিন্তু এসে এখানে পড়ে যাওয়া উচিত, পড়ছে না। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি নিশ্চয় বাইরের দিকে কোনো একটা বল কাজ করছে, যেটাকে আমরা mv²/r বলছি, অপকেন্দ্র বল। আবারও বলছি, শুধু যদি এই ফোর্সটা থাকতো তাহলে হিসাব মতো এ কিন্তু এসে সেন্টারে পড়ে যাওয়া উচিত, পড়ছে না। এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে এর সমান এবং বিপরীত মুখের একটা বল কাজ করছে। যেহেতু এটা শুধুই মাত্র একটা কল্পনা বা গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, তাই এই ফোর্সটাকে বলা হয় সিউডো ফোর্স বা ছদ্ম বল। এবং এই বলটা আছে বলেই কিন্তু এই পুরো নির্দেশতন্ত্রটা একটা স্টেবল কন্ডিশন পাচ্ছে, না হলে হতো কি এসে এখানে পড়ে যাওয়া উচিত ছিল। তাহলে আমরা বলতে পারি কি
কেন্দ্রাভিমুখী বল যতটা কাজ করছে ঠিক ততটাই অপকেন্দ্র বল বাইরের দিকে কাজ করছে। ওকে, তার মান কত? তার মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, এম ভি স্কোয়ার বাই আর থেকে আরেকটু জিনিস আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যে দেখো এম ভি স্কোয়ার বাই আর, ভি ইজিক্যাল টু আমরা কি জানি আর ওমেগা, তাহলে এম আর ওমেগা তার স্কোয়ার বাই আর, তাহলে হলো কি এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর, মানে এম আর ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কি? কৌণিক বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো স্পর্শকীয় ভাবে যে রৈখিক গতি ছিল এদিকে, ট্যানজেনশিয়াল যে ভেলোসিটি ছিল স্পর্শক বরাবর, যেটাকে আমরা ভি বলে চিহ্নিত করি, তাহলে ভি এর পরিবর্তে কৌণিক গতিবেগ দিয়েও কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে অপকেন্দ্র বলে দুটো সমীকরণ পাচ্ছি, একটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর একটা হচ্ছে এম আর ওমেগা স্কোয়ার। ওকে, মাথায় ঢুকলো? এবার বাস্তব জীবনে উদাহরণ। বাস্তব জীবনে উদাহরণ যেমন গাড়ি যখন বাঁক নেয়, টার্ন নিচ্ছে কোনো রাস্তা বরাবর, এই যে টার্ন নিচ্ছে, ধরো এরকম একটা রাস্তা আছে, রাস্তাতে ধরো টার্ন নিচ্ছে, কোনো একটা গাড়ি হোক বা কোনো একটা সাইকেল হোক, সে টার্ন নিচ্ছে। তাহলে টার্ন নিলে তার গতিবেগ কিন্তু এখানে স্পর্শক বরাবর, এখানে স্পর্শক বরাবর, তাহলে বাইরের দিকে কিন্তু একটা সিউডো ফোর্স কাজ করবেই, যেটা মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আর সেন্টারের দিকে আমাদের কোনো একটা ফোর্স থাকতে হবে যে কিনা একে ব্যালেন্স প্রদান করবে। তাহলে সেন্টারের দিকে ফোর্স কি কি হতে পারে? সেন্টারের দিকে ফোর্স যেমন হতে পারে চাকার সাথে ফ্রিকশন ফোর্স আসতে পারে, চাকার সাথে একটা ঘর্ষণ বল আছে মাটির সাথে, আছে কি নেই? তাহলে এই ঘর্ষণ বল একে ব্যালেন্স দিতে পারে। আবার হতে পারে তোমার যে সাইকেল আরোহী ক্ষেত্রে দেখবে এদিকে কিছুটা হেলে যেতে হয়, হেলে যাওয়ার জন্য এর এদিকে যে লম্ব প্রতিক্রিয়া বল হয় তার একটা উপাংশ কাজ করে, যে কিনা ওকে ব্যালেন্স দেয়। এরকম কোনো না, বা রাস্তায় হয়তো ব্যাংকিং সৃষ্টি করতে হয় যার জন্য ব্যালেন্স পায়, এগুলো আমরা একে একে আলোচনা করবো আজকের লেকচারে। তাহলে মোট কথা বুঝতে পারলাম যে টার্নিং নিলে কিন্তু অপকেন্দ্র বল বা সিউডো ফোর্স একটা আছে, যাকে ব্যালেন্স করবে এখানে কেন্দ্রাভিমুখী বল। আর কি বাস্তব উদাহরণ? সেন্ট্রিফিউগাল মেশিন, অর্থাৎ দুধ থেকে যেখানে ক্রিমকে আলাদা করা, ওয়াশিং মেশিনের ড্রায়ার, ওয়াশিং মেশিন নিজে একটা বড় মোটর, একটা বড় পাত্র, ওয়াশিং মেশিনের ভিতরে পাক, তাহলে যখন পাক খায় তখন কি হয়? কাপড়গুলো জোরে ঘোরার জন্য ওর থেকে জলগুলো বাইরে বেরিয়ে চলে যায়। তাহলে এটাও একটা আমাদের বাস্তব জীবনের উদাহরণ। গাণিতিক প্রবলেম একটা দেওয়া আছে, 20 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বাঁক, একটা গাড়ি, তাহলে বৃত্তাকার একটা বাঁক, আমি চলো একটু থ্রি ডি ফিল দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে সেই রাস্তাটা, যে রাস্তাতে কি হচ্ছে 20 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বাঁকে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে, এটা হচ্ছে আমাদের গাড়ি। এর গতিবেগ হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ও যাচ্ছে। ওই গাড়িতে বসে থাকা 60 কেজি ভরের একজন যাত্রী কত অপকেন্দ্র বল অনুভব করবে? তাহলে কত অপকেন্দ্র বল অনুভব করবে? এখান থেকে যদি ধরে নিই এটা হচ্ছে সেই সেন্টার, যে সেন্টারের রেস্ট্রিক্টে পুরো রাস্তাটা পাক খাচ্ছে, ধরে নিই এরকম একটা সার্কুলার যে রাস্তা এটা, তাহলে এইটার রেডিয়াসটা কত বলা আছে? 20 মিটার, 20 মিটার। অপকেন্দ্র বলের সমীকরণ কি হয়? এম ভি স্কোয়ার বাই আর। আমি এখানে একদম সহজ সহজ উদাহরণ রেখেছি, কারণ আজকের টপিকটা মূলত থিওরি বেস। এরপরে আমরা নিট যে আইআইটি লেভেলের কোশ্চেনও প্র্যাকটিস করব নিউমেরিক্যাল সেকশন। ওকে, তো এখানে থিওরি নিয়ে বেশি চিন্তা ভাবনা করবো যে কি হচ্ছে কি না হচ্ছে। তাহলে এখানে কি দেখলাম? এম ভি স্কোয়ার বাই আর। এম কত? এম হচ্ছে গিয়ে 60 কিলো ওজনের ব্যক্তি, সে কি ফিল করছে? কারণ ব্যক্তি যদি গাড়িতে বসে থাকে সেও পাক খাচ্ছে, তারও গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, সেও অপকেন্দ্র বল অনুভব করবে। আচ্ছা, ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে গিয়ে 10 স্কোয়ার বাই 20। ওকে, 60 ইন্টু 100 বাই 20, 0 0 কাটলো, 2 3 6, মানে 300 নিউটন অপকেন্দ্র বল সে অনুভব করছে।
বোঝা গেল? 300 নিউটন সে অপকেন্দ্র বল কিন্তু ফিল করবে। এই যে চরিত্রগুলো আমরা আনলাম, এর মাঝে কিন্তু আর একজন লুকিয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল। এটাকে একটু ভালো করে বোঝো। দেখো, যদি ভাবি যে সুতো দিয়ে এটা বাঁধা আছে এই অবজেক্ট, ওকে, অলিক বল অপকেন্দ্র বল এমভি স্কয়ার বাই আর ওদিকে কাজ করছে। চলো একটু বড় করে ছবিটাকে নিয়ে মেনলি কথা, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে অপকেন্দ্র বল এমভি স্কয়ার বাই আর বাইরের দিকে কাজ করছে, তাকে ব্যালেন্স করার জন্য সুতোর একটা টেনশন বল টি ভিতর দিকে কাজ করছে, যাকে এফসি বলছি, সেন্টিপিটাল ফোর্স। এটা হচ্ছে অপকেন্দ্র বল, দুজন দুজনকে ব্যালেন্স করছে, ইটস ওকে, ঠিক আছে, যার জন্য কিনা এটা বৃত্তাকার পথে ঘুরপাক খাচ্ছে। কিন্তু ভাবো তো, এখানে তো কেউ ধরে রেখেছে, কেউ একটা বাইরের এজেন্ট এই পুরো ব্যবস্থাটাকে ঘুরপাক খাওয়াচ্ছে, তাহলে সেও তো একটা বল অনুভব করছে, করছে কি করছে না? সুতোর টানটাকে অ্যাভয়েড কর। তাহলে তুমি কি দেখছো, যে তুমি এই বলটাকে ঘুরপাক খাওয়াচ্ছে, লোহার বল হোক বা যা হোক, তাকে ঘুরপাক খাওয়াচ্ছ। এই যে ঘুরপাক খাওয়াচ্ছ যখন, তখন অপকেন্দ্র বল এদিকে এম ভি স্কয়ার বাই আর কাজ করছে, তাহলে তুমিও তো টানছো এদিকে, ধরে রেখেছো তাকে। তাহলে এই যে ফোর্সটা যেটা তুমি প্রয়োগ করছো এদিকে, যেটা কিনা এই অপকেন্দ্র বলকে ব্যালেন্স করছে এই পয়েন্টের রেসপেক্টে, সেটাই হচ্ছে সেন্টিপিটাল, সেটাই হচ্ছে সেন্টিফিউগাল রিয়াকশন। সেন্টিফিউগাল রিয়াকশন, ক্লিয়ার? স্টুডেন্ট অবস্থায় কি মনে হয়, অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে এরা দুজন হয়তো সেম, কিন্তু ভালো করে দেখো, দুটো পয়েন্ট কিন্তু আলাদা নির্ধারণ করা হচ্ছে। কিরকম? যখন এই পয়েন্টের রেসপেক্টে বিচার করছি, তখন এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স কাজ করছে। যখন এই পয়েন্টের রেসপেক্টে বিচার করছি, অর্থাৎ যে ব্যক্তি বা যে যন্ত্র পুরো ব্যবস্থাটাকে ঘোরাচ্ছে, যখন তার কথা বলছি, তাহলে সেও তো এটাকে হোল্ড করছে। জিনিসটা যদি রিয়েলাইজ না হয়, তাহলে এইভাবে ভাবো যে একটা 3 কিলো ওজনের একটা 1 কিলো ওজনের একটা বাটখারাকে ধরো সুতোতে বেঁধে তুমি ঘুরপাক খাওয়াচ্ছ, ওকে, ঠিক আছে, ঘুরছে, ঘোরাচ্ছ, ঘোরাচ্ছ, এমনি এমনি ঘুরছে না, কিন্তু তুমি একটা এমন কিছু করছো যার জন্য ওটা ঘুরছে। তাহলে বারবার যদি খেয়াল করো, দেখো একটা টেনশন বল তুমি এদিকে দিচ্ছ এক্সট্রা, যার জন্য কিন্তু ওটা রোটেট করছে। এবার ভাবো, যদি এটা 3 কিলো না হয়ে ধীরে ধীরে ভর বেড়ে যদি 5 কিলো হয়ে যায়, তাহলে কিন্তু তোমার হাত কিন্তু আর একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকবে না, বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এইদিকে যে ফোর্সটা আছে সেই দিক বরাবর যেটা গতিশীল হওয়ার চেষ্টা করবে। তুমি চেষ্টা করছো এটাকে হোল্ড আপ করার, ধরে রাখার জন্য। তাহলে এই যে জিনিসটাকে, ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য তুমি যে বিপরীত দিকে যে প্রতিক্রিয়া বলে সৃষ্টি করছো, বা এক্সটার্নাল এজেন্ট যে প্রতিক্রিয়া বলে সৃষ্টি করছে, সেটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল রিয়াকশন। তাহলে দুটো চরিত্র নিয়ে আমরা খুব আলোচনা করি, এই দুটোকে নিয়ে, কিন্তু আরো একজন থাকে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল রিয়াকশন। ওকে, এর মান কত হবে? এর মান দেখতেই পাচ্ছ, টোটালি এমভি স্কয়ার বাই আর এর সাথে সমান হবে। অর্থাৎ অপকেন্দ্র বল যতটা, ঠিক ততটাই তোমাকে বল প্রয়োগ করতে হবে পুরো ব্যবস্থাটাকে হোল্ড করার জন্য। বাস্তব জীবনে দেখতে পাবে, ওই যে বললাম একটু আগে, হাতে ধরে সুতোকে যখন পাথরকে ঘোরাচ্ছি, তখন আমাদের সেন্ট্রিফিউগাল রিয়াকশন ফোর্স প্রয়োগ করতে হয়, তার জন্য আমরা ধরে রাখতে পারি। সুস্পষ্টভাবে আমরা যেটা হাতে কিন্তু অনুভব করি। গাড়ির বাঁক নেওয়ার সময় রাস্তার প্রতিক্রিয়া, গাড়ি যখন বাঁক নেয়, চাকা রাস্তা উপর বাইরের দিকে যে বল প্রয়োগ করে, তাই হচ্ছে কি অপকেন্দ্র প্রতিক্রিয়া বল। বোঝা গেল? এবার একটু পার্থক্য দেখা দরকার, যে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল অর্থাৎ সেন্ট্রিফিউগাল রিয়াকশন আর সেন্ট্রিফিউগাল ফোর্স, এদের দুজনের মধ্যে ফারাকটা কি? মূল ফারাক যেটা পরীক্ষায় আমার মতে মনে হয় যেন আসবার খুব সম্ভাবনা আছে, সেটা হচ্ছে এইটা, বলের প্রকৃতি। বলের প্রকৃতি কেন বলছি? দেখো, বলের প্রকৃতি বলছি এই কারণে যে একজন বাস্তব বল, আরেকজন কিন্তু ছদ্ম বল। অর্থাৎ অপকেন্দ্র বলটা কিন্তু ছদ্ম বল,
এই বলটা কিন্তু ছদ্ম বল। আর রিয়াকশনটা যেটা দিচ্ছি এটা তুমি সত্যি সত্যিই দিচ্ছ, এটা কল্পনা করার কোনো জায়গায় নেই, তুমি ধরে রেখেছো পুরো অবস্থাটাকে। ঠিক কি ঠিক না? তাহলে এটা হচ্ছে বাস্তব বল। উৎপত্তির ভিত্তি নিউটনের থার্ড লর জন্য এটা তৈরি হয়, ক্রিয়ার একটা প্রতিক্রিয়া দরকার, তবে গিয়ে ব্যালেন্স থাকবে। আর এটা কখন তৈরি হবে? অজড়ত্বীয়। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, চারটে অপশনের ভিতরে একটা দিয়ে দিলে হয়তো নন ইনার্সিয়া ফ্রেমের ভিতরে সৃষ্টি হবে। এটা নিউটনের থার্ড ল। কার উপর কাজ করে? কেন্দ্রামুখী বল প্রদানকারী উৎসের উপর, যেমন হাত বা সুতোর উপরে কাজ করছে, আর আবর্তনশীল বস্তুর উপরে কাজ করছে। এগুলো তো স্বাভাবিক কথা, কিন্তু এই দুটো পয়েন্ট আমার মতে বলে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। ভালো করে ভেবে দেখো, এটা গুলিয়ে যাওয়ার চান্স আছে পরীক্ষা হলে। তাহলে এই দুটো পয়েন্টটা একটু ভালো করে দেখো। নির্দেশ তন্ত্র, এটাও একটা পয়েন্ট আমি দেখেছি অনেক সময় পরীক্ষায় এই ধরনের কোশ্চেন ছোট্ট একটা জায়গাকে তুলে দেয়, পরীক্ষা হলে সেই মুহূর্তে আমরা অতটা বুঝতে পারি। নির্দেশ তন্ত্র কখন? জড়তীয় অজড়তীয় উভয় নির্দেশ তন্ত্রে এটা সত্য। আর এটা কখন সত্য? ঘূর্ণায়মান অজড়তীয় নির্দেশ তন্ত্রে তখনই এটা সত্য। তাহলে এই পয়েন্টটাকে যদি একটু অ্যানালিসিস করি, যে জড়তীয় এবং অজড়তীয় নির্দেশ তন্ত্র দুই ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কেন বললো এরকম কথা? কেন বললো যে জড়তীয় এবং অজড়তীয় নির্দেশতন্ত্র দুই ক্ষেত্রে এটা প্রযোজ্য? ভালো করে দেখো, অজড়তীয় নির্দেশতন্ত্র যখন যখন এটা ঘুরছে, ওকে ঠিক আছে, তুমি এদিকে সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল রিয়াকশন দিচ্ছ, এদিকে কাজ করছে হচ্ছে গিয়ে এম ভি স্কোয়ার বাই আর। ঠিক, এদিকে কাজ করছে হচ্ছে গিয়ে এম ভি স্কোয়ার বাই আর, আর তুমি এদিকে সেন্ট্রিফিউগাল রিয়াকশন ফোর্স কাজ করছে এই পয়েন্ট থেকে। জড়তীয় নির্দেশতন্ত্রে কখন? ভাবো না, একটা বস্তু এখানে হোল্ড করে একটা বস্তুকে তুমি ধরে রেখেছো, ঝুলিয়ে রেখেছো, গতিই নাই, তাহলেও কিন্তু এদিকে দেখো একটা এমজি কাজ করছে, যার এগেনস্টে তুমি কিন্তু এটাকে ধরে রাখতে হচ্ছে, হোল্ড করে রাখতে হচ্ছে। তাহলে কিন্তু ছিল, বরাবরই ছিল, ঘূর্ণন গতির আগেও ছিল এবং সকল সময় থাকে। ওকে, চলো নেক্সট। এটা লিখে রেখেছি তোমাদের জন্য, যে কেন্দ্রাভিমুখী বল হাত এবং পাথরের ওপর কেন্দ্রের দিকে কাজ করে, অপকেন্দ্র বল বাইরের দিকে কাজ করবে, আর অপকেন্দ্র প্রতিক্রিয়া বল সেন্টার থেকে বাইরের দিকে কাজ করবে, মানে এটা যদি সেন্টার হয় এদিকে কাজ করবে, আর এটা ঘূর্ণায়মান বস্তু যদি হয় এখানে অপকেন্দ্র বলটা এদিকে কাজ করবে, আর অপকেন্দ্র বলটা এদিকে কাজ করবে, অপকেন্দ্র বল, আর রিয়াকশন ফোর্সটা কাজ করবে এদিকে, আর কেন্দ্রাভিমুখী বল কাজ করবে এই দিকে। এই ছবিটাতে ভালো করে দেখো, ভালো করে বুঝতে পারবে। এখানটায় দেখো, বুঝে দিচ্ছি। এটা সেন্ট্রিফিউগাল রিয়াকশন ফোর্স কাজ করছে হচ্ছে সেন্টার থেকে বাইরের দিকে, অলিক বল যেটা অপকেন্দ্র বল সেটা কাজ করছে হচ্ছে গিয়ে ব্যাসার্ধের বাইরের দিকে, আর কেন্দ্রাভিমুখী বল কাজ করছে সেন্টারের দিকে। তিনজনের ডাইরেকশনকে ভালো করে খেয়াল করে রেখো। ওকে, চলো নেক্সট যাই। সেটা হচ্ছে যেটা আমি বললাম একটু আগে, যে আজকে টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। মোশন অফ সাইকেল অন এ সার্কুলার পথ। সার্কুলার পথে যখন এই ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছে, দেখো এই রাস্তাটা টার্ন আছে, এই টার্নে কিন্তু ব্যক্তি কিন্তু স্ট্রেট সাইকেল চালাচ্ছে না, কিছুটা হিলে গেছে। এরকম করলো কেন? করার কারণটা কি? ভালো করে ভেবে দেখো, আমি যদি রাস্তাটাকে এদিকে এরকম করে দেখাই, সাইকেল আর এরকম হেলে আছে, ঠিক, অপকেন্দ্র বল কাজ করছে এদিকে এম ভি স্কোয়ার বাই আর, সেন্টারের দিকে দেখো কেউ নেই, খেয়াল করো, অপকেন্দ্র বলকে ব্যালেন্স করার জন্য সেন্টারের দিকে এখানে কেউ নেই। সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে, সেন্টারের দিকে বাঁচানোর জন্য কেউ নেই, তার জন্য ব্যক্তিটা এরকম স্ট্রেট না সাইকেল চালিয়ে বাধ্য হলো বেঁকে যাওয়ার জন্য। কি লাভ হলো? এই বেঁকে যাওয়ার জন্য লম্ব প্রতিক্রিয়া বল যেটা আর, সেটা এখন এদিকে কাজ করবে, যেহেতু ও বেঁকে চালাচ্ছে। বোঝা গেল না? গেল না? এইটা যদি ধরি, এদিকে কাজ করছে হচ্ছে গিয়ে এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে রাস্তা,
লম্ব প্রতিক্রিয়া বল আর এদিকে কাজ করছে, দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। লম্ব প্রতিক্রিয়া বল এদিকে কাজ করছে, ধরে নিলাম উল্লম্ব দিকের সাথেও থিটা কোণে হেলে গেছে। কি সুবিধাটা পেল? হেলে গিয়ে লাভটা কি হলো? উল্লম্ব দিকের সাথে দেখা গেল থিটা কোণেও হেলে গেছে। তাহলে এখন ওর দুটো কম্পোনেন্ট আর এর দুটো কম্পোনেন্ট তৈরি হলো। একটা হচ্ছে গিয়ে তোমার আর সাইন থিটা, আর একটা কি আর কস থিটা। ভালো করে ভেবে দেখো, যে আরটা এর আগে শুধু এমজির সাথে ব্যালেন্স হচ্ছিল, ও বুদ্ধি খাটিয়ে হেলে যাওয়াতে কি হয়ে গেছে, এখন আর এর দুটো কম্পোনেন্ট হয়ে গেছে, যার একটা কম্পোনেন্ট কিন্তু অপকেন্দ্র বলের উল্টো দিকে কাজ করছে। ঠিক কি ঠিক না? বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ওকে বাঁচাচ্ছে কে? আর সাইন থিটা, যে কিনা এমভি স্কোয়ার বাই আর এর সাথে যতক্ষণ সমান ততক্ষণ কিন্তু উল্টে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আর সাইন থিটার মান যতক্ষণ এমভি স্কোয়ার বাই আর এর সাথে সমান ততক্ষণ কিন্তু ওর উল্টে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আর একটা জিনিসও কাজ করছে, সেটা হচ্ছে এমজি। এটাকে এমজি কাজ করছে নিচের দিকে। ওকে, তাহলে কত ডিগ্রি ও হেলে থাকলে পরে ও বেঁচে যাবে, উল্টে যাবে না? কত ডিগ্রি কোণে ও থাকলে উল্টে যাবে না? আমি বলছি না চাকা স্পিড করে গেছে, ও চাকা হরকে গেল, পিছলে গেল, এমন কোনো ব্যাপার ঘটেনি। ও ব্যালেন্স নিয়ে যাচ্ছিল স্ট্রেট, হেলে যাওয়াতে ও কি হলো, উল্টে পড়ে গেল না। কারণ অপকেন্দ্র বল এখন এদিকে কাজ করছে, উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল, সে উল্টে যাওয়ার সম্ভাবনাকে বাঁচানোর জন্য ওই দিকে হেলে গেল। তাহলে এখান থেকে দেখো দুটো সমীকরণ আরামসে চলে আসছে। সেটা হচ্ছে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আরেকটা দেখো, এর সাথে এ সমান, নাই কি? তাহলে আর cos থিটা ইজ ইকুয়াল টু এমজি। এদের দুজনকে যদি ভাগ দিই তাহলে কি হলো, আর সাইন থিটা বাই আর cos থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর ইন্টু এম জি। বোঝা গেল? তাহলে দেখো, আর আর কেটে গেল, এখান থেকে পেলাম কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এম, এম ও কেটে যাবে, তাহলে এম রাখবো না, তাহলে ভি স্কোয়ার বাই আর জি। এখান থেকে আমরা আরামসে দুটো শর্ত তৈরি করতে পারি। কি কি? এক নম্বর শর্ত হচ্ছে, দেখো হেলে যাওয়ার অ্যাঙ্গেল কত, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, এইভাবে না লিখে লিখি ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। অর্থাৎ এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ও হেলে চালায় তাহলে কিন্তু ওর পড়ার প্রশ্ন নেই, ও পড়ে যাবে না। এটা একটা যেমন শর্ত। আর একটা শর্ত হতে পারে, কত ম্যাক্সিমাম ভেলোসিটি হবে যখন ও থিটা ডিগ্রিতে চালাচ্ছে। আবার বলছি, কত ম্যাক্সিমাম ভেলোসিটি ওঠাতে পারে যখন কিনা ও থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে। কথাটা দুটো দুটো মানে তৈরি করছি। একটা বলছি কি, যে এই ভেলোসিটিতে গেলে বা যেতে গেলে ওকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলতে হবে। বোঝা গেল একটা কথা? আর একটা কি বলছি, যে এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ও হেলে থাকে তাহলে ও কতটা ভেলোসিটি ম্যাক্সিমাম অ্যাচিভ করতে পারে। তাহলে এখান থেকে কি লিখবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি ট্যান থিটা, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর জি ট্যান থিটা। এটা ম্যাক্সিমাম ভ্যালু যতটা ও অ্যাচিভ করতে পারে এই হেলে যাওয়ার জন্য। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, আর একটা ঘটনা এখানে কিন্তু খেয়াল করতে হবে। কি ঘটনা? ঘটনা হচ্ছে যে এমনও তো হতে পারে ওর গতিবেগের জন্য হরকে চলে গেল, পিছল খেয়ে চলে গেল, পিছলানো থেকে বাঁচায় কে? পিছলানো থেকে বাঁচায় হচ্ছে ফ্রিকশন ফোর্স। ঠিক কি তাই না? তাহলে ফ্রিকশন ফোর্স ওকে এখানে বাঁচাবে। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? তাহলে এখন আমরা সিম্পল সিম্পল ছবি বানাবো। কিরকম?
দেখো এটা লম্ব প্রতিক্রিয়া স্টেটই চালাচ্ছে, ও কোনো হেলে টেলে নেই। এদিকে এমজি কাজ করছে এবং ও একটা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে, টার্ন রাস্তা দিয়েই যাচ্ছে। তাহলে এখনো চাকা পিছলে যাতে না যায় সেটা জানতে চাইছি। তাহলে এদিকে বেঁকে যখন ও চালাচ্ছে তখন এম ভি স্কোয়ার বাই আর তো এদিকে কাজ করছে, ভেলোসিটি যদি স্পর্শক বরাবর ভি কাজ করে থাকে, আঁকাটা খুব টাফ। এদিকে ধরো ভেলোসিটিটা আছে, দেখাচ্ছি দাঁড়াও ভালো করে দেখায়। কোন দিকে আছে ভেলোসিটি? এই যে স্পর্শক বরাবর ভি কাজ করছে, দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে। একটু অন্য কালি দিয়ে দেখি বেটার হয় কিনা। এদিক বরাবর ভি ভেলোসিটি দিয়ে ও যাচ্ছে। হ্যাঁ, ওকে। তাহলে অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর কাজ করছে, যে চাকাটা আছে চাকা মাটির সাথে কন্ট্যাক্টে আছে, তাহলে এদিকে একটা ফ্রিকশন কাজ করবে, এদিকে অপকেন্দ্র বল কাজ করবে। ফ্রিকশন ফোর্সটাকে নাম দিলাম এম। তাহলে ফ্রিকশন ফোর্সটা কাজ করছে সেন্টারের দিকে, তাকে নাম দিলাম কত? এফ। ঠিক কি ঠিক না? একদম ঠিক। আচ্ছা, ফ্রিকশন মানে কি আমরা করে নিয়েছি অলরেডি। ফ্রিকশন মানে হচ্ছে মিউ ইন্টু আর বা মিউ ইন্টু এন। তাহলে ফ্রিকশন ফোর্স এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এন বা আর। আমি যেহেতু আর লিখেছি তাহলে আমি আর ইউজ করি। আচ্ছা, আর কার সাথে সমান? এখানে আর দেখতে পাচ্ছি এমজির সাথে সমান। তাহলে দাঁড়ালো কি? ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এম জি, রাইট? তাহলে এখন ফ্রিকশন কার সাথে সমান হলো? মিউ ইনটু এম জি। তাহলে এ ব্যালেন্স করছে কাকে? একে। ঠিক আছে, এরা দুজন সমান। চলো লিখে নেই, এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু মিউ এম জি। ওকে। তাহলে ভি ম্যাক্স কতটা ম্যাক্সিমাম আমি ভেলোসিটি ওঠাতে পারবো? চলো ভি স্কোয়ার ম্যাক্স দিয়ে আগে দাঁড় করিয়ে নিই, মিউ আর এম জি বাই এম। এম এম কেটে গেল, থাকলো কি? মিউ আর জি। তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মিউ আর জি। অর্থাৎ রাস্তা ঘর্ষণের জন্য আমাকে এত দূরই বাঁচাতে পারে, এই ভেলোসিটি পর্যন্তই বাঁচাতে পারে। এখানে কি হবে? ঘর্ষণ গুণাঙ্ক। এখানে হবে যতটা রাস্তা টার্ন নিচ্ছে, যতটা ব্যাসার্ধের রাস্তাটা, আর জি হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণ। আশা করি ক্লিয়ার হলো। তাহলে দুটো দুটো শর্ত হয়েছে। একটা শর্ত হচ্ছে কি, কখন আমি উল্টে যাব না, উল্টে না যাওয়ার শর্ত। আর একটা হচ্ছে পিছলে না যাওয়ার শর্ত, অর্থাৎ স্প্রিট করে বেরিয়ে যাব না তার শর্ত। ক্লিয়ার? ওকে। সিদ্ধান্ত কি কি সিদ্ধান্ততে আমরা পৌঁছালাম? দেখো ইকুয়েশনে আমরা দেখতে পেলাম যে ট্যান থিটা ভ্যারিজাস ভি স্কোয়ার, অর্থাৎ গতিবেগ যত বেশি হবে সাইকেল চালককে তত বেশি হেলে যেতে হবে। রেসিং কারের ভিডিও যদি দেখে থাকো বা রেসিং কারের যদি কখনো পার্টিসিপেট করে থাকো, দেখে থাকো যদি, দেখবে টার্ন নেওয়ার সময় একদম মাটির কাছ পর্যন্ত ওরা হেলে যায়। কেন হেলে যায় আজকে তোমাদের কাছে পরিষ্কার। ব্যাসার্ধর বাঁক যত ছোট হবে, অর্থাৎ টার্নটা ছোট না হয়, যদি ছোট টার্ন হয়, এই ইউ টার্নটা যদি বড় এরকম না হয়ে যদি ছোট্টর ভিতরে যদি টার্ন নিয়ে নেয়, তাহলে ছোট্ট টার্ন নিলে পরে আমাকে কি করতে হবে? বেশি হেলতে হবে। থার্ড নম্বর পয়েন্টটা ভেরি ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং? দেখো সমীকরণের ভিতরে দেখেই নাও, সমীকরণের ভিতরে কিন্তু কোথাও এম নেই। সমীকরণের ভিতরে কিন্তু কোথাও এম নেই। দুটো দুটো সমীকরণ পেয়েছি, দুটো সমীকরণের ভিতরে কোথাও এম নেই। অর্থাৎ এখানে একটা বুলেট বা হার্লে ডেভিডসনের মতো কোনো ভারী গাড়ি চলুক, আচ্ছা একটা সাইকেল আরোহী হোক, তাদের যদি গতিবেগ সেম থাকে, রাস্তার ব্যাস যদি সেম থাকে, ব্যাসার্ধ যদি সেম থাকে, তাহলে গাড়িটার ভরের উপরে কিন্তু কোনো কিছু নির্ভর করছে না। সবাইকে সেম হেলতে হবে। মানে সাইকেল আরোহী যদি সেরকম ভেলোসিটি নিয়ে যদি যায়, ওকেও মাটির কাছ পর্যন্ত হেলে যেতে হবে, তবে গিয়ে সে ব্যালেন্স করে রাখতে পারবে। ক্লিয়ার? ওকে। এবার আসি রাস্তার ব্যাংকিং। ব্যাংকিং কি জিনিস ফার্স্টে বোঝা।
কেন এটা এলো সেটাকে আগে বোঝা খুব জরুরি। দেখো, সাইকেল চালকের ক্ষেত্রে, মোটরসাইকেল চালকের ক্ষেত্রে, অর্থাৎ যাদের দুটো চাকা থাকে, তাদের একটা ফেসিলিটি কি আছে, সে মনে করলে হেলে যেতে পারে। চার চাকা গাড়ির ক্ষেত্রে কিন্তু এই চার চাকা মনে করলে কি হেলে যেতে পারবে? পারবে? অপশন আছে যে হ্যাঁ একটা চাকা একটু উঠিয়ে নিলাম, একটা চাকা একটু নামিয়ে নিলাম, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল? এমন তো হওয়ার জায়গা নেই। সেই জন্য সরকারকে কি করতে হয়, গভর্নমেন্ট কি করে, রাস্তার একদিকটাকে উঁচু করে দেয়, একদিকটাকে নিচু করে দেয়। এই ব্যবস্থাটাকেই বলা হয় ব্যাংকিং। এই ব্যবস্থাটাকেই বলা হয় ব্যাংকিং। ক্লিয়ার? চলো, ব্যাংকিং যখন হয়ে গেল, লম্ব প্রতিক্রিয়া বল আগে যখন দেখছিলাম, আগে যখন দেখছিলাম কোথায়, এখানে। এখানে দেখো, লম্ব প্রতিক্রিয়া বলে কি হয়েছিল, দাঁড়াও দেখায়। সাইকেল আরোহী নিজে লম্ব প্রতিক্রিয়া বলটাকে হেলিয়ে নিয়ে কিন্তু সাইড করে নিয়েছিল। এই দেখো, সাইড করে নিয়েছিল। ঠিক কি ঠিক না? চার চাকা গাড়ির ক্ষেত্রে কি হলো, সরকার এটাকে হেলিয়ে দিয়েছে রাস্তা, তার জন্য লম্ব প্রতিক্রিয়া বল আর যেটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি হেলে গেছে। আর কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ হেলে গেছে। ওকে, বোঝা গেল কি বললাম? আর হেলে গেছে। এবার ভাবো, এরও তো দুটো দুটো শর্ত হতে পারে। কিরকম? আমি প্রচুর গতিবেগ নিয়ে যাচ্ছি, আমি গাড়ি পাল্টি মেরে যেতে পারে। ফ্রিকশনে কোনো গল্পই নেই, গাড়ি পাল্টি মেরে গেল অপকেন্দ্র বলের জন্য। হতে পারে কি পারে না? পারে। আর একটা আছে, এই যে আমি গতিবেগ নিয়ে যাচ্ছি, রাস্তা ফ্রিকশন আমাকে মাটির সাথে আটকে রেখেছে। তাহলে এখানেও দুটো শর্ত, উল্টে না পড়ার শর্ত, পিছলে না যাওয়ার শর্ত। অর্থাৎ এত গতিবেগে গেলাম, চাকাটায় মাটি ছেড়ে বেরিয়ে চলে গেল। বোঝা গেল? এখানেও দুটো শর্ত আছে, উল্টে না পড়ার শর্ত, পিছলে না যাওয়ার শর্ত। যদি আমরা ভাবি যে ফার্স্ট আমরা আলোচনা করবো হচ্ছে যে উল্টে না পড়ার শর্ত। তো দেখো, রাস্তা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, রাস্তা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এটাও থিটা। তাহলে আর এর এখন এদিকে একটা কম্পোনেন্ট হবে, সেটা হচ্ছে আর কস থিটা, আর এদিকে একটা কম্পোনেন্ট পাবো, সেটা হচ্ছে আর সাইন থিটা। ক্লিয়ার? দেখা যাচ্ছে, একদম সুন্দর দেখা যাচ্ছে। আর কস থিটা এদিকে কাজ করছে, আর সাইন থিটা এদিকে কাজ করছে। ওকে, কে তৈরি করে দিয়েছে? রাস্তার ব্যাংকিং আমাকে ফেসিলিটিটা দিচ্ছে। তাহলে আগের মতোই আমরা আবারও লিখতে পারবো যে, এখানে লিখি আর আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কার সাথে সমান, আর সাইন থিটা কার সাথে সমান, এম বি স্কোয়ার বাই আর এর সাথে। আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর। আর কি লিখতে পারবো? আর কস থিটা কার সাথে সমান, এম জির সাথে সমান। তাহলে আর কস থিটা ইজ ইকুয়াল টু এম জি। দুটোকে যদি ভাগ করি, তাহলে ট্যান থিটা, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, আর সাইন থিটা বাই আর cos theta is equal to m v square by r by mg। এর নিচে এক আছে, উল্টে গেল, তাহলে এম ভি স্কোয়ার বাই আর এম জি। আর আর কেটে গেল, এখানে এম এম কেটে গেল, এখানে থাকলো কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। হলো শর্ত। এখান থেকে দুটো দুটো শর্ত আমরা বানাতে পারবো, কি? ম্যাক্সিমাম ভেলোসিটি কত, অ্যাঙ্গেল কত, অর্থাৎ ব্যাংকিং এর অ্যাঙ্গেল কত হলে আমি এই ভেলোসিটিটা অ্যাচিভ করতে পারবো। আবার বলছি, রাস্তার ব্যাংকিং এর অ্যাঙ্গেল কত হলে আমি এই ভেলোসিটিটা অ্যাচিভ করতে পারবো। তাহলে এখন অ্যাঙ্গেলের গল্প। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। আর একটা, যদি থিটা এটা হয়, তাহলে আমি কত ভেলোসিটি অ্যাচিভ করতে পারবো, ম্যাক্সিমাম ভেলোসিটি কত। তাহলে ভি ম্যাক্স, আগের মতো, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ট্যান থিটা আর জি।
এইদিকে গেল ট্যান থিটার সাথে আর জি গুণ হলো, আর স্কোয়ার ছিল বলে রুট এলো। এখানে কিন্তু কোনো কোনো সময় বইয়ে দেখবে এমনও থাকে যে এই যে ট্রায়াঙ্গেলটা হয়েছে, এদিকের হাইট এইচ বলা আছে, এদিকে যে দূরত্বটা সেটা ধরো এক্স বলা আছে, ট্যান থিটাকে অনেক সময় এরকম ভাবেও থাকে, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এইচ আর জি বাই এক্স, এই ফর্মেও থাকে, একই ব্যাপার। ক্লিয়ার, বোঝা গেল গোটা জিনিসটাকে? চলো একসাথে দিই, দেখতে পাচ্ছ? ওকে, বোঝা গেছে? এটা কিন্তু মুছতে হবে। হয়ে গেছে, চলো মুছি। ওকে, চলো মুছে দিলাম। এবার আমরা দেখবো যে পিছলে না পড়ার শর্ত। ছবিটাকে আগে ভালো করে অ্যানালাইসিস করা যাক, তাহলে সবকিছু ধরা পড়বে। লম্ব প্রতিক্রিয়া বল আর এদিকে কাজ করছে, লম্ব প্রতিক্রিয়া বল আর এদিকে কাজ করছে, কোনো ব্যাপার নেই। এম জি এদিকে কাজ করলে এটা যদি থিটা হয়ে থাকে, তাহলে তাহলে এটা থিটা হয়, তাহলে এম জি হলে পরে এটা কি হবে? কালার চেঞ্জ করতে হবে বারবার, এম জি কস থিটা। আর এদিকেও দেখো কাজ করছে, এম জি এদিকে যদি একটা উপাংশ, এদিকে একটা উপাংশ থাকবে, সেটার নাম দিলাম আবার হোয়াইট কালার, এম জি সাইন থিটা। ওকে, এম জি দুটো উপাংশ, এদিকে হচ্ছে এম জি কস থিটা, এদিকে হচ্ছে এম জি সাইন থিটা। দেখা যাচ্ছে? একদম সুন্দর দেখা যাচ্ছে। কালার চেঞ্জ করে করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। আর কি, এম ভি স্কোয়ার বাই আর যেটা আছে সিউডো ফোর্স, যেটা এদিকে কাজ করছে, তারও দুটো উপাংশ আছে, একটা এদিকে, এদিকে যে উপাংশটা কাজ করছে তার নাম কি হবে? তার নাম কি হবে? এটা এটা প্যারালাল, এটা ছেদক, যদি হয় থিটা, যদি হয়ে থাকে তাহলে এটাও থিটা। তাহলে এদিকে যে সিউডো ফোর্সটা কাজ করছে, চলো এখানে লিখে দিলাম থিটা, এটা হচ্ছে গিয়ে তাহলে এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা। ওকে, আর এদিকে সিউডো ফোর্স আরেকটা উপাংশ আছে, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা। দেখতে পাওয়া যাচ্ছে? ওকে, ঠিক আছে। ভাবো তো, গাড়ি ভরকে যাবে কোন দিকে? এদিকে যাবে না? সিউডো ফোর্স এদিকে কাজ করছে, অপকেন্দ্র বলতো উপকেন্দ্র একটা উপাংশ তো এদিকে কাজ করছে, তাহলে ওকে যদি কেউ বাঁচায় তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে তৈরি হতে হবে? এদিকে। ফ্রিকশন ফোর্স কোন দিকে তৈরি হতে হবে? এদিকে। চলো এবার ছবিটাকে ভালো করে এঁকে নাও, আঁকা কমপ্লিট। চলো এবার আমি এটাকে ছোট করে অ্যানালিসিস স্টার্ট করব। দেখো, এম ভি স্কোয়ার বাই আর কস থিটা যে ছিল, সে ব্যালেন্স হচ্ছে ফ্রিকশন আর এম জি সাইন থিটার দ্বারা। তাহলে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা ব্যালেন্স হচ্ছে ফ্রিকশন ফোর্স প্লাস এম জি সাইন থিটার দ্বারা। এটা যদি অ্যাক্সিস ভাবি, এই অ্যাক্সিস বরাবর বলগুলোকে ব্যাখ্যা করে পাওয়া যাচ্ছে। ফ্রিকশন ফোর্স মানে কি? ফ্রিকশন ফোর্স মানে হচ্ছে মিউ ইন্টু আর। আর কার সাথে সমান? আর দেখো এখানে একটা আর এখানে একটা, দুটো মহোদয় আছে যার সাথে আর সমান। তাহলে আর সমান যদি করতে হয়, তাহলে লিখবো কি, মিউ ব্র্যাকেটে আর সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা প্লাস এম জি, সরি কস থিটা ছিল না এটা, এম ভি স্কোয়ার বাই আর
সাইন থিটা প্লাস mg cos থিটা। ঠিক আছে, ছবিটা কি খুব ছোট, একটু বড় করে দেবো? এবার ঠিক আছে, লেখা বেরিয়ে চলে যাচ্ছে, মুশকিল মুশকিল মুশকিল। এবার দেখো মোটামুটি মনে হয় ঠিক আছে। চলো, যতটা অংশ আমাদের লাগতে পারে ততটা রাখবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ফ্রিকশন ফোর্স দেখতে পাচ্ছি এটার সাথে সমান। তাহলে এইখানে ফ্রিকশন ফোর্সে যদি মান বসাই তাহলে দাঁড়ালো কি, মিউ এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা প্লাস এম জি কস থিটা ব্র্যাকেট ক্লোজ প্লাস এম জি সাইন থিটা, আর সাথে সমান এম ভি স্কোয়ার বাই আর কস থিটার সাথে সমান। মিউ গুণ করে দিই, তাহলে হলো কি, মিউ এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা প্লাস মিউ এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা। এম ভি স্কোয়ার বাই আর পার্ট গুলোকে একদিকে রাখি, এম জি গুলোকে একদিকে রাখি, তাহলে এটাকে এদিকে নিয়ে আসা ভালো। কমনও নিয়ে নিচ্ছি সাথে, ধরো কমন যদি নিই তাহলে এম ভি স্কোয়ার বাই আর গেল কমন, ব্র্যাকেটে পড়ে থাকলো হচ্ছে কস থিটা, এটা এম ভি স্কোয়ার বাই আর কমন চলে গেছে, তাহলে মাইনাস মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে এমজি কমন যাবে, দেখো এই দেখো এমজি আর এমজি, চলে এমজি নিলাম কমন, তাহলে পড়ে থাকলো হচ্ছে মিউ cos থিটা প্লাস সাইন থিটা। এম এম মরে গেল, আর কেউ মরবে না, আর কেউ মরার সেরকম নাই, সবাই জীবিত থাকতে চাইছে, তো থাকুক। ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু মিউ cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস মিউ সাইন থিটা। এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি আমি কত অ্যাচিভ করতে পারবো এই সমীকরণ থেকে আরামসে ধরা হচ্ছে, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ব্র্যাকেটের ভিতরে মিউ cos থিটা প্লাস সাইন থিটা বাই cos থিটা মাইনাস মিউ সাইন থিটা। তাহলে ভি মানে কি, ভি মানে রুট চলে যাবে, তাহলে ভি মানে হচ্ছে রুট চলে আসবে এখানে। আচ্ছা, আরেকটু কাজ করা যেতে পারে, কি, উপর নিচে যদি cos থিটা দিয়ে ভাগ দিই তাহলে দেখো আর একটা সুন্দর চলে যাবে, তাহলে এটা কি ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর মিউ, cos থিটা দিয়ে ভাগ দিচ্ছি মানে শুধু মিউ, সাইন থিটাকে cos থিটা দিয়ে ভাগ দিলে হবে tan থিটা বাই cos থিটাকে ভাগ করলে হচ্ছে 1 মাইনাস মিউ tan থিটা। এটা হচ্ছে সেই ম্যাক্সিমাম ভেলোসিটি আমি অ্যাচিভ করতে পারবো তার সমীকরণ। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, একসাথে গোটাটা চলো লিখে নাও। চলো একটা ছোটখাটো নিউমেরিক্যাল প্রবলেম করে নেওয়া যাক, জাস্ট কনসেপ্টের জন্য। 10 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার বাঁকে রাস্তা ট্যান ইনভার্স 0.1 কোণে, মানে থিটা বলছে ট্যান ইনভার্স 0.1, এর মানে হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0.1। ওকে, বেশ। ব্যাংকিং করা আছে, ঘর্ষণকে উপেক্ষা করলে ওই বাঁকে গাড়ি, দেখো আমি বলেছিলাম দুটো দুটো শর্ত, উল্টে না পড়ার শর্ত আর পিছলে না পড়ার শর্ত। তাহলে ঘর্ষণকে উপেক্ষা করতে বলছে মানে এখানে কিন্তু পিছলে পড়ার গল্প নেই, এখানে উল্টে না পড়ার গল্প। তাহলে ওই বাঁকে গাড়ি নিরাপদে সর্বোচ্চ কত গতিবেগ নিয়ে যেতে পারবে? তাহলে আমাদের সমীকরণ কি ছিল, ভি ইজ ইকুয়াল টু, দেখো আমরা কতবার করেছি এই সমীকরণ, দাঁড়াও দেখায়, তাই
ভি ইজ ইকুয়াল টু এই যে কোথায় গেল, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি ট্যান থিটা। মনে করে সাইকেলের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রেও তাই হয়েছিল, আর জি ট্যান থিটার সাথে সমান হয়েছিল। ওকে, কোথায় ছিলাম আমরা, এখানে ছিলাম। ওকে, ভি ইজ ইকুয়াল টু আর জি ট্যান থিটা। আর কত, 10 মিটার, জি কত, 10, 9.8, ও 9.8। ট্যান থিটা কত, ট্যান থিটার মান বলা হচ্ছে, আর জি ট্যান থিটা মানে হচ্ছে ট্যান থিটা 0.1 রুট m²/r। তাহলে এখানে 10 ধরলে সুবিধা হতো, ছাড়ো, 10-এর সাথে 0.1 গুণ করলে কত হচ্ছে, 10-এর সাথে 0.1 গুণ করলে হচ্ছে 1 √1 ইন্টু 9.8। 9.8 মানে ওই 5-এর কাছাকাছি আছে। 9.8 ছাড়ো, আমি ডাইরেক্ট √9.8 রেখে দেব। মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে √ অফ 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাবে। 10 হলে পরে 10 √10 রুট মানে হচ্ছে কি 3.14, যত মনে হচ্ছে। যাই হোক, 3.14 বা 3.13। আচ্ছা, এবার আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে কোন একটা অবজেক্ট এতক্ষণ পর্যন্ত ভূমি বরাবর যাচ্ছে। অবজেক্ট হিসেবে কখন গাড়ি এসেছিল, কখনো সাইকেল আসছিল, এবার হচ্ছে গিয়ে কোনো একটা বালতিকে ধরো বা কোনো একটা বস্তুকে দড়িতে বেঁধে তুমি ঘুরপাক খাওয়াচ্ছ। এই যে ঘুরপাক যে খাওয়াচ্ছ, তাহলে খাওয়ার সময় কি হচ্ছে, খাওয়ার সময় একবার উপরে পজিশনে যাচ্ছে, আবার এসে এখানে পৌঁছাচ্ছে, আবার ভেলোসিটি নিয়ে এরকম করে ঘুরপাক খাচ্ছে, ঠিক ঠিক না? তাহলে প্রশ্ন হচ্ছে, এখানে যে যে জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে বা যেগুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, যে এখানে সুতোর টান কত, এখানেই বা সুতোর টান কত হবে। এক, 2 নম্বর খেয়াল করার বিষয় হচ্ছে গিয়ে, যেখানে কি এমন গতিবেগ থাকলে সেটা এখানে জাস্ট পার করে যেতে পারবে। বুঝতে পারলাম না কি কি বলতে চাইলাম বোঝা গেল, এখানে কত গতিবেগ থাকলে এটা পুরোটা এক পাক খেতে পারবে। কারণ দেখো, গতিবেগ তো যত তুমি বেশি রাখবে তো ঘুরপাক খাবেই, কিন্তু কত কম, ন্যূনতম কত গতিবেগ রাখলে জাস্ট এটাকে পার করে যেতে পারবে। চলো একে একে দেখি কি হচ্ছে। বলবো তো, মোশন অফ এ বডি ইন এ ভার্টিক্যাল সার্কেল। তাহলে আগে কি বললাম, যে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়েছি সেগুলো কি, রাস্তা বরাবর ঘুরছে বা এরকম ঘুরছে, এখন ঘুরবে হচ্ছে উপর নিচে, মানে পার্টিকেলটা এরকম ঘুরপাক খাচ্ছে। যদি ঘুরপাক খায়, তাহলে পরে আমরা কি কি ভাবতে পারি, যে এখানে ভেলোসিটি একটা আছে, সেটাকে নাম দিলাম v1। এখানে যে টেনশনটা কাজ করছে সেটাকে নাম দিলাম t1। তো ছবিটাকে একটু বড় করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। টেনশন ফোর্স যেটা কাজ করছে এটাকে নাম দিলাম t1। এবার ভাবো, এই যে পার্টিকেলটা ঘুরতে 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 এখানে গিয়ে যে পৌঁছালো, পৌঁছালে পর এখানেও কি v1 ভেলোসিটি অ্যাচিভ করবে? করবে না, চেঞ্জ তো আসবেই। কেন আসবে? কারণ এতটা রাস্তা থেকে গ্র্যাভিটির এগেনস্টে কিন্তু জার্নি করতে হয়েছে। হয়েছে কি হয়নি? যদি করে থাকে সে, তাহলে এখানে ভেলোসিটিকে আমি ধরে নিলাম v2। তাহলে কি বললাম, এখানে ভেলোসিটিকে ধরলাম আমি v1, আর এতটা জার্নি করার পর ওখানে ভেলোসিটি দাঁড়ালো v2। সুতোর টান যেমন সেন্টারের দিকে t1 কাজ করে তাই করবে, এইদিকেও সুতো আছে, এদিকে যে সেন্টারের দিকে টান যেটা কাজ করছে t2। পৃথিবী আছে নিচে, পৃথিবী যদি নিচে থাকে, ওর কাজ নিজের মতোই করবে প্রত্যেকটা অবস্থাতেই, কোনো মতে কিন্তু ও কোনো নিজের ফিচার্সের কোনো পরিবর্তন কাজ করবে না, জিটা কাজ করছে এদিকে। তাহলে দেখো, এই পয়েন্টে অর্থাৎ বি পয়েন্টে যদি ভাবা যায়, তাহলে এমজি কাজ করবে এদিকে,
আর দেখো একটা অপকেন্দ্র বল কাজ করবে, সেটা হচ্ছে এম ভি ওয়ান এ স্কোয়ার বাই আর, যদি এই ডিস্টেন্সটাকে আমরা ব্যাসার্ধটাকে ধরে নিই আর। ক্লিয়ার? আচ্ছা, এ পয়েন্টে যদি ভাবি তাহলে অপকেন্দ্র বল 3 নাও কাজ করে বাইরের দিকেই সকল সময়, সেটা কত ভ্যালু? এম ভি টু স্কোয়ার বাই আর, আর এমজি কাজ করছে দেখো সেন্টারের দিকে এমজি, আর টি টু টান কাজ করছে এদিকে। তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কিন্তু বেসিক কিছু ফারাক আছে। কি ফারাক? টান বল কাজ করছে এদিকে, এমজি কাজ করছে এদিকে, এমভি স্কোয়ার বাই কাজ করছে সার্কেলের বাইরের দিকে। গতিপথের কিন্তু বাইরের দিকে দুটো দুটো ফোর্স কাজ করছে, আর একজন ফোর্স কাজ করছে উপর দিকে। বি পয়েন্টে যদি দেখি টি কাজ করছে এদিকে, এমজিও কাজ করছে এদিকে, অপকেন্দ্র বল শুধু কাজ করছে উপর দিকে। দুটোর ভিতরে বিস্তর ফারাক। ফারাক আছে কি নাই? আছে। তো চলো এবার আমরা দেখব যে সন্ধি বেগ কত, উল্লম্ব বৃত্তাকার পথে যে পুরো পার্টিকেলটা ঘুরছে, তাহলে সন্ধি বেগ মানে হচ্ছে কি এমন ক্রিটিক্যাল ভেলোসিটি এখানে অ্যাচিভ করলে ওর জাস্ট পাক মারতে পারবে। ততদূর যাবার আগে আমাদেরকে কিছু জিনিসপত্র করতে হবে, সেটা হচ্ছে এ পয়েন্টে এবং বি পয়েন্টে ইকুয়েশন গুলোকে এস্টাবলিশ করতে হবে। তাহলে যদি আমি বি পয়েন্টের রেসপেক্টে বলি, তাহলে বি পয়েন্টের রেসপেক্টে কি কি পাচ্ছি দেখো, তাকাও। টি কাজ করছে উপর দিকে, টি ওয়ান কাজ করছে উপর দিকে, তাহলে টি ওয়ান ইজ ইকাল টু এম জি প্লাস এম ভি ওয়ান স্কোয়ার বাই আর। পাক্কা? ঠিক আছে। তাহলে দেখো এই যে সমীকরণটা পেলাম, এটা কিন্তু আরো একটা সমীকরণকে নির্দেশ করে, সেটা কি? বি পয়েন্টে সুতোর টান কত, বি পয়েন্টে সুতোর টান কত, এটা নিজেও একটা সমীকরণ, এর উপরে কোশ্চেনও আছে। বি পয়েন্টে অর্থাৎ নিচে যখন আছে তখন সুতো কতটা টান বল অনুভব করছে, এটা হচ্ছে তার ইকুয়েশন। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট যাই। এ পয়েন্টে যদি বলি, এ পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য কি দেখতে পাচ্ছি? এম ভি স্কোয়ার বাই আর একদিকে, আর টি টু আর এম জি একদিকে। তাহলে কি লিখতে হবে? টি টু প্লাস এম জি ইজ ইকাল টু এম ভি টু স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকেও টি টু বার করা সম্ভব, এম ভি টু স্কোয়ার বাই আর মাইনাস এম জি। তাহলে দেখো এটাও নিজে একটা সমীকরণ যেটা নির্দেশ করে যে এ পয়েন্টে, এ পয়েন্ট যে কোনো পয়েন্ট নয় কিন্তু, র্যান্ডম পয়েন্ট নয়, এ পয়েন্ট কিন্তু সর্বোচ্চ বিন্দু, আর বি পয়েন্ট হচ্ছে সর্বনিম্ন বিন্দু গতিপথের ক্ষেত্রে। তাহলে সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান হচ্ছে এটা, সর্বোচ্চ বিন্দুতে সুতোর টান হচ্ছে এটা। ওকে, বোঝা গেছে? এবার একটু রিয়েলাইজ করার চেষ্টা করো যে এখানে যে পার্টিকেলটা যে ঘুরছে, আমি এমন কিছু করব বা এমন একটা ভেলোসিটি ভি টু ওকে দেবো, ও কিনা জাস্ট পার করবে। জাস্ট পার করার অর্থ কি বলতে চাইছি, যে দেখো বেশি গতিবেগ থাকলে কি হবে, এম ভি স্কোয়ার বাই আর এর মান বেড়ে যাচ্ছে, কারণ দেখতে পাচ্ছি এম ভি স্কোয়ার বাই আর ভি এর উপরে ডিপেন্ডেন্ট, মানে অপকেন্দ্র বল যেটা আছে সেটা বাড়বে। আমি চাইছি এমন যে সুতোতে যেন কোনো আর টানই না থাকে, জাস্ট গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে এমজি নিচের দিকে, আর অপকেন্দ্র বল দুজনকে জাস্ট ব্যালেন্স করবে ও পার করবে। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? মানে জাস্ট পার করবে, মানে কোনো টানই ফিল করলো না, জাস্ট পার করে দেবে। তাহলে ফার্স্ট কি ফিল হবে, যে টি টু জিরো হয়ে যাবে। তাই যদি হয় তাহলে বি কন্ডিশনে, মানে এ নম্বর পয়েন্টে এখানে টি টুর ভ্যালু যদি আমি জিরো করি, তাহলে এটা কি ইন্ডিকেট করে, যে এম ভি টু স্কোয়ার বাই আর ইজ ইকাল টু এম জি। করে কি করে না? করে। এম এম মরে গেল, তাহলে পড়ে থাকলো কি, ভি টু স্কোয়ার ইজ ইকাল টু আর জি, অর্থাৎ ভি টু ইজ ইকাল টু রুট ওভার অফ আর জি। অর্থাৎ এই গতি বেগটা মিনিমাম চাই, ম্যাক্সিমাম হলে পরে তো সবেতেই ঘুরবে, মিনিমাম এতটা গতিবেগ সর্বোচ্চ বিন্দুতে চাই, তবে গিয়ে সুতোতে কোনো টানই বোধ করবো না, জাস্ট পার করে চলে যাবে। এইখানেই কিন্তু গল্প চলে এলো অপকেন্দ্র প্রতিক্রিয়া বল। আমি বলেছিলাম আগেও যে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল হচ্ছে হাতে যে ঘোরাচ্ছে,
ভাবো এই বলটা এমনি এমনি ঘুরপাক খাবে না, কাউকে ঘোরাতে হচ্ছে, তাহলে সে কিন্তু একটা ফোর্স ফিল করে। যখন এখানে থাকে তখন এদিকে ফোর্স ফিল করছে, যখন এদিকে আছে তখন এদিকে ফোর্স ফিল করছে। অনেকে মনে করে সুতোর টানের সাথে সমান, আমি কিন্তু না, তা বলছি না। কিন্তু সুতোর টান ব্যালেন্স করছে mv²/r কে, কিন্তু হাতে যে ফোর্সটা ফিল করছি, এটা ঢিলকে ঘোরালে পরে হাতে যে বলটা অনুভব করছি, সেই বলটার কথা বলছি। ক্লিয়ার? তাহলে এই গতিবেগটা আমার ন্যূনতম চাই, তবে কিনা আমি এটাকে পার করতে পারবো। ওকে, তাহলে এবার যদি আমি দ্বিতীয় শর্ত এর সাথে অ্যাড করি, যে কি এমন গতিবেগ আমি এখানে রাখলে, v1 এর মান কি এমন রাখলে আমার এই ঘটনাটা সৃষ্টি হবে, জাস্ট এটাকে পার করে বেরোবে। তাহলে এটা শুধুমাত্র ওই সার্কুলার মোশনের কনসেপ্ট দিয়ে কিন্তু করা সম্ভব নয়। একটু আগে গিয়ে ভাবো যে এ আর বি পয়েন্টে যান্ত্রিক শক্তি ধ্রুবক। আমরা জানি যান্ত্রিক শক্তির কনসেপ্ট কি বলে, যে গতিপথের সর্বোচ্চ অবস্থানে সব অবস্থানেই সেটা ধ্রুবক থাকে। তাহলে যদি এ পয়েন্টে যান্ত্রিক শক্তির কথা বলি, ভাবো তাহলে এ পয়েন্টে কি কি শক্তি থাকবে, গতিশক্তি এবং স্থিতিশক্তি। এ পয়েন্ট আছে মাথার উপরে, এ পয়েন্টে তাহলে গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ এম v2 ধরেছি ওখানে। এবং দেখো এটা মাটি থেকে 2r দূরত্বে উঠে আছে, এটা যদি আর হয় তাহলে এটা আর হবে, তাহলে মাটি থেকে কত দূরত্বে উঠে আছে, 2r। তাহলে স্থিতিশক্তির সমীকরণ কি, এম জি এইচ, তাহলে থাকলো এম, জি থাকলো, এইচ এখানে কত হলো, এইচ কত হলো, 2r, নয় কি? তাহলে এখানে 2r একটা টার্ম এলো, যেটা কিনা হচ্ছে এ বিন্দুতে যান্ত্রিক শক্তির মান। বোঝা গেছে? এবার দেখি বি বিন্দুতে কি বলছে। বি বিন্দুতে যদি বিচার করি, তাহলে দেখো বি বিন্দু পয়েন্টটা এখন মাটিতে আছে বা মাটির কাছে আছে, অর্থাৎ কোনো উচ্চতা সে অ্যাচিভ করেনি, শুধুই মাত্র ওখানে গতিশক্তি আছে, সেটার মান হচ্ছে হাফ এম v1² স্থিতিশক্তির জায়গায় 0, কারণ এইচ উচ্চতা এখানে 0, তাহলে এম জি এইচ এর এইচ 0 হয়ে গেল। চলো লিখেই দিই আমি, এম জি ইন্টু 0 মানে হয়ে গেল এটা 0। এবার কি বলেছি, যে এ পয়েন্টে যান্ত্রিক শক্তি বি পয়েন্টে যান্ত্রিক শক্তির সাথে কি হবে, সমান। যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারবো হাফ এম v1² ইকুয়ালস টু হাফ এম v2² প্লাস 2mgr। পুরো সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে হয়ে গেল এম v1² ইজ ইকুয়াল টু এম v2² প্লাস 4mgr। ঠিক, হাফের সাথে 2 গুণ হলো পালিয়ে গেল, হাফের সাথে 2 গুণ হলো পালিয়ে গেল, এর সাথে 2 এ 2 এ 4 হলো। v2 ভ্যালু কত, v2 ভ্যালু আমরা কি পেয়েছি, জাস্ট পার হওয়ার শর্তটা, জাস্ট পার হওয়ার শর্ততে v2 ভ্যালু কত পেয়েছি, √r/g। তাহলে v2 ভ্যালু যদি এখানে বসায়, তাহলে সমীকরণ না হলো, আচ্ছা এম এম কাটা যাবে, এম 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 মরে গেল, তাহলে এম কে নিয়ে আর টানবো না। তাহলে v1² v2 ভ্যালু হচ্ছে কি, √r/g তার হোল স্কোয়ার প্লাস 4rg। তাহলে এখান থেকে স্কোয়ার রুট কেটে পালিয়ে গেল, rg প্লাস 4rg সমান হলো কত, 5rg। তাহলে দেখো v1 এর ভ্যালু আমরা বার করতে পেরে গেছি, √5rg ভেলোসিটিতে যদি নিচে ছোড়া হয়, এখানে গতিবেগ যদি কত, √5rg রাখি, তাহলে ওই মাথাটা সে জাস্ট পার করে চলে যাবে, জাস্ট পার করে। ক্লিয়ার? বোঝা গেছে? লিখে নাও। এবার যদি আমরা এই সমীকরণগুলোর ভিত্তিতে T2 কথা যদি ভাবি, তাহলে T2 কালারটাকে চেঞ্জ করে লিখি, ধরো T2 আমরা কত পেয়েছি, 0।
সেই ধরেই আমাদের গল্প স্টার্ট করেছি, মনেও আছে আশা করি, যে উপরে গেলে শুধুমাত্র এমজি এমভি স্কোয়ার বাই আর কে ব্যালেন্স করছে, টি কোনো ফিল পাচ্ছি না। এবার যদি টি ওয়ান এর কথা ভাবি, তাহলে টি ওয়ান এর ভ্যালু কত দাঁড়ালো? টি ওয়ান ইজ ইকাল টু এমজি প্লাস এম ভি ওয়ান স্কোয়ার বাই আর, তাই তো? তাহলে টি ওয়ান ইজ ইকাল টু এমজি প্লাস এম ভি ওয়ান এর ভ্যালু কত? √5 তার স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে? শুধু 5 বাই আর, আর আর কেটে গেল, মানে এমজি প্লাস 5mg, মানে হয়ে গেল 6mg T1। এখান থেকে একটা কোশ্চেন আসে যে দু মাথায় সুতোর টানের পার্থক্য কত? দু মাথায় সুতোর টানের পার্থক্য হচ্ছে T1 মাইনাস T2 ইজ ইকাল টু 6mg মাইনাস 0 ইজ ইকাল টু 6mg। T1 মাইনাস T2 ভ্যালু হচ্ছে 6mg। ওকে, বোঝা গেল? তো আমি তো পরপর স্লাইড গুলো সাজিয়ে রেখেছিলাম, যার দরকার লাগেনি, এক জায়গাতে সবকটা হয়ে গেছে। লাস্ট একটা টপিক, ওটাকে আর বাদ দেবো না। ধরো একটা কোনো পয়েন্ট থেকে কোন একটা পার্টিকেল এরকম ভাবে ঘুরছে, একটু ব্যাকাটারা হলো, পিপিটি এটা রেডি নাই, এ ধরো ঘুরছে। ওকে, যদি ঘোরে তাহলে কি কি পাবো সঙ্গে সঙ্গে? এদিকে তো এমজি কাজ করবে, কোনো ভুল নাই। এদিকে এমভি স্কোয়ার বাই আর কাজ করবে যদি এটা সেন্টার থেকে দূরত্ব হয়ে থাকে আর, আর এই হাইটটাকে ধরে নিলাম এইচ। ঠিক, সুতোর টান কাজ করছে এদিকে টি, তাহলে এর দুটো কম্পোনেন্ট পাবো আমরা। এটা যদি থিটা হয়ে থাকে, এদিকে হচ্ছে কি এটা তাহলে থিটা, টি কস থিটা, আর এদিকে কাজ করবে হচ্ছে টি সাইন থিটা। টি সাইন থিটা ব্যালেন্স হচ্ছে কার দ্বারা? টি সাইন থিটা ব্যালেন্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এর দ্বারা। টি কস থিটা ব্যালেন্স হচ্ছে কার দ্বারা? টি কস থিটা ব্যালেন্স হচ্ছে এম জি এর দ্বারা। দুটোকে যদি ভাগ দিই, ভাগ দিলে টি টি চলে গেল, এম এম চলে গেল, তাহলে এটা হলো কত? ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এটা হচ্ছে সেই অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে ভি গতিবেগ নিয়ে একটা সার্কুলার মোশনেও পাক খেতে পারছে, তাই না? বা বি ভেলোসিটি নিয়ে যদি ও ঘোরে, তাহলে এখানে থিটা অ্যাঙ্গেল তৈরি করবে। যেমন ভাবে বলতে চাও বলা যাবে। বোঝা গেল? ক্লিয়ার হলো না? হলো না? এবার যদি অ্যাঙ্গুলার মোশনে আসে, যদি ভাবি যে পর্যায়কাল কত, কৌণিক বেগ কত, কারণ আমরা সার্কুলার মোশন করছি, এই সমস্ত কোশ্চেন তো আসবে। তাহলে চলো একে একে দেখি কি হয়। ভি ইজ ইকুয়াল টু কি? ফার্স্ট ট্যান থিটা, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওমেগা, তাহলে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর জি, আর আর স্কোয়ার পালিয়ে গেল, তাহলে এখান থেকে জন্ম দিল কি? আর ওমেগা স্কোয়ার বাই জি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে জি ট্যান থিটা বাই আর। তাহলে কৌণিক বেগ কত? কৌণিক বেগ হচ্ছে জি ট্যান থিটা বাই আর। ফার্স্ট কোশ্চেন আমরা এটাই করেছিলাম যে কৌণিক বেগ কত, আর একটা বলেছিলাম পর্যায়কাল কত। তো ট্যান থিটাকে কি একটু মডিফাই করা যায়? ট্যান থিটাকে কি একটু মডিফাই করা যাবে? যাবে। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে আর, ভূমি মানে হচ্ছে এইচ। এই যে ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, এটা হচ্ছে থিটা, তাই তো? তাহলে ট্যান থিটা এখান থেকে কি পাচ্ছি?
ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে আর বাই এইচ। আর সাইন থিটা মানে বার করে রাখি, আমাদের কাজে লাগবে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এল, আর ইজ ইকুয়াল টু এল সাইন থিটা। থাকুক এটা, এটা আমাদের কাজে লাগে, একটু পরে কাজে লাগবে। তো ভাবো আর যেটা আছে, আর কে যদি আমরা ইকুয়েশনে রাখি, তাহলে এই ব্যাসার্ধটাকে ইকুয়েশনে রাখা হচ্ছে। গতিবেগ যদি বাড়া কমা করে, আর কিন্তু বাড়া কমা করবে। যত বেশি গতিবেগ হবে তত অপকেন্দ্র বল বাড়বে, যত অপকেন্দ্র বল হবে এই বৃত্তপথটা ততটা প্রসারিত হবে। তাহলে আর কে রাখতে চাইবো না, ভেরিয়েবল যত থাকবে তত সমস্যা, তাই নাই কি? সমীকরণে অলরেডি থিটা একটা ভেরিয়েবল আছে, আরও একটা ভেরিয়েবল হয়েছে, আর কে তারাও। তাহলে আর কে যদি তারায়, তাহলে ইকুয়েশন আবার নতুন করে কি দাঁড়ায়? ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি ট্যান থিটা ইজ ইকুয়াল আর এল সাইন থিটা। আচ্ছা, ট্যান থিটা মানে কি? সাইন বাই কস। তাহলে দাঁড়ালো কি? ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি সাইন বাই কস। সাইন সাইন কেটে গেল, লিখছি তাহলে বুঝতে পারবে না। সাইন থিটা এল কস থিটা, নিচে একটা সাইন থিটা আছে, সাইন থিটা মরে গেল, তাহলে থাকলো হচ্ছে গিয়ে জি বাই এল কস থিটা। ওকে, যদি যদি এই অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, কেন ছোট আনছি? কারণ আমরা কিছুদিন পরেই পড়বো হচ্ছে গিয়ে ওয়েভ, ওয়েভের ক্ষেত্রে এখানে সিম্পল হারমোনিক মোশন করব। সেইখানে আমরা দেখবো যে অ্যাঙ্গেল যদি 4 ডিগ্রির কম হয়, তবে গিয়ে এটা একটা পূর্ণ দোলন সম্পন্ন করে, এরকম সত্য তথ্য আমরা পাবো। সেই জন্য কস থিটাকে আমরা এখানে ছোট ধরে নিচ্ছি। তাহলে কস থিটা যদি ছোট হয়, তাহলে কস থিটার ভ্যালু হয় 1। কস থিটা যেহেতু ছোট, থিটা যেহেতু ছোট, থিটা যেহেতু ছোট, কস থিটাকে তাহলে লিখতে পারবো আমরা 1। তাহলে এই সমীকরণটা এখন দাঁড়িয়ে গেল কি? ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই এল। তাহলে কৌণিক বেগের একটা সুন্দর সমীকরণ পাওয়া গেল। এবার পর্যায়কাল, পর্যায়কাল ওমেগা ইজ ইকুয়াল টু কি? 2 পাই বাই টি রুট ওভার জি বাই এল। তাহলে টি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? টি ইজ ইকুয়াল টু পাচ্ছি 2 পাই রুট ওভার এল বাই জি। এটা একটা বিখ্যাত সমীকরণ, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। যে কোনো সমীকরণের ক্ষেত্রে আমরা পরবর্তীকালে বারবার বারবার পাবো টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। দেখো প্রুভ হয়ে গেল, অনেক কিছু হলো এখানে। তাহলে এটা হচ্ছে কি গোটা প্রুফটা একসাথে। ওকে, চলো এই জিনিসটাকে আর একবার রিপিট করে দিই। ধরে নাও যে কোনো একটা পার্টিকেল সিলিং থেকে সুতোর সাহায্যে এরকম করে আমি ঘোরাচ্ছি। ওকে, সুতোর দৈর্ঘ্য হচ্ছে এল, আর যে ব্যাসার্ধ পথেও ঘুরছে সেটা হচ্ছে আর, এখানে সেন্টারে যে কোণ করছে সেটা হচ্ছে থিটা। এবার এই রকম যদি ঘুরে, আমাদের ন্যাচারালি দুটো কোশ্চেন আসে, সেটা হচ্ছে কৌণিক বেগ ওমেগার সমীকরণ কি বলো, আর পর্যায়কাল টি এর সমীকরণ কি বলো। এই দুটো জিনিসই চাই। তো এই সমীকরণের মাধ্যমে আমরা একে একে করেছি। কি করেছি? ফার্স্টে দেখতে পেয়েছি টি কস থিটা কার সাথে ব্যালেন্স হচ্ছে? এমজির সাথে। এমভি স্কয়ার বাই আর সব ব্যালেন্স হচ্ছে টি সাইন থিটার সাথে। দুটোকে রাখলাম, ভাগ করলাম, সাইন বাই কস মানে ট্যান, কেটে কুটে এখানে হলো ভি স্কয়ার বাই আর জি। সমীকরণটাকে টানতে টানতে আমরা কি করলাম? ভি কে কনভার্ট করলাম কৌণিক বেগে, কারণ আমরা সার্কুলার মোশন করছি, এখানে কৌণিক বেগে একটা বড় টার্ম। সেই জন্য ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা যেই বসালাম, ভি স্কোয়ারের জায়গায় হয়ে গেল আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। কাটাকুটি করে মোটামুটি ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি ট্যান থিটা বাই আর। উই আর নট স্যাটিসফাইড দিস ইকুয়েশন। কেন? তার যুক্তি হচ্ছে যে এখানে দুটো ভেরিয়েবল এক্সিস্ট করছে, ট্যান থিটা নিজে একটা, আর একটা। কেন আর এক্সিস্ট করছে? ভাবো, যত জোরে ঘুরবে, গতিবেগ যত বেশি হবে, বৃত্তপথ কি হবে? তত
বড় হতে থাকবে। দেখতেই পাও মেলাতে গেলে পরে ঘূর্ণি যত ঘুরপাক বেশি খায় তত সেই বাঘ ভাল্লুক ঘোড়া রাখা থাকে তারা দূরে দূরে চলে যায়, যত গতিবেগ কম হয় তত আস্তে 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 কি হয় কাছে আসতে থাকে। তাহলে গতিবেগ যত বাড়বে তাহলে আর একটা ভেরিয়েবল ট্যান থিটা একটা ভেরিয়েবল এরকম ইকুয়েশন আমাদের কাম্য নয়, একটা ভেরিয়েবল থাক। একাধিক ভেরিয়েবল वाला ইকুয়েশন সকল সময় আমরা পরবর্তীকালেও যখন পড়াশোনা চালিয়ে যাব দেখবো একাধিক ভেরিয়েবল वाला ইকুয়েশন আমরা অ্যাভয়েড করতে থাকবো। তাহলে কি করলাম, আর কে কনভার্ট করার জন্য আর ইজ ইকুয়াল টু এল সাইন থিটা বসালাম, ট্যান থিটাকে সাইন বাই কস করলাম, সাইন থিটা কেটে গেল, জি বাই এল কস থিটা আসলো, দিয়ে শর্ত কি আরোপ করলাম, থিটা যদি কম হয়, যদি না হয় তো এটাই, না হয় তো এটাই, যদি থিটা খুব ছোট হয় তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে পরে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই এল একটা সিম্পল ইকুয়েশন চলে আসলো। এবার আমাদের আরেকটা কোশ্চেন চাই পর্যায়কাল, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, ঘুরিয়ে ফিরিয়ে লিখে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, বিখ্যাত একটা ইকুয়েশন এস্টাবলিশ হয়ে গেল। তো এই ছিল হচ্ছে গিয়ে গোটা আমাদের সার্কুলার মোশনের থার্ড পর্যায়ের আলোচনা। এখানে আমরা অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র প্রতিক্রিয়া বল সম্বন্ধে ডিটেলে জানলাম। তার যত রকমের টাইপ আছে মোটামুটি কভার করার চেষ্টা করেছি, আর কিছু সেরকম নেই। নিউমেরিক্যাল প্রবলেমের জন্য নিউমেরিক্যাল সেট একটা আলাদা করে রাখবো, সেখানে দারুণ দারুণ অঙ্ক আমরা একসাথে করব। ওকে, ঠিক আছে, চলো, ওকে, টাটা, বাবাই।